হ্যালো স্টুডেন্টস, তাহলে চলে আসছে আমরা আজকে কোষে দেখি 4-এর 25 নম্বরের প্রশ্ন। এসিবি টাইপের কোশ্চেন বোর্ডে ছোট প্রশ্ন। একটি আয়তঘনের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড আর কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত? আসলে কিছুই না, কোনটার মান কত আমাদেরকে জানতে হবে। তাহলে এক্স কটা? আয়তঘনের তল সংখ্যা মানে এক্স। আয়তঘনের তল কটা? সাপোজ এটা আয়তঘন, এর তল কটা? এগুলো তল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তল। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হলো 6। ধার সংখ্যা ওয়াই, ধার কটা? ধার কোনগুলো? এইগুলো হচ্ছে ধার, দেখতে পাচ্ছ ধার আছে, কেটে যাবে হাত। তাহলে ধার কটা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ধার, 10টা ধার, 11টা ধার, 12টা ধার, 12টা ধার হলো 12টা। শীর্ষবিন্দুর সংখ্যা জেড, জেড কটা? শীর্ষবিন্দু কটা? শীর্ষবিন্দু মানে এই পয়েন্টগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা পয়েন্ট। তাহলে এক্স হচ্ছে, জেড হচ্ছে 8টা। আর কর্ণের সংখ্যা, কর্ণ পি, কর্ণ কটা হবে? একটা আয়তঘনের কর্ণ ভেতরে কটা তৈরি হয়? এটা বড় প্রশ্ন হয়েছে। কর্ণ তৈরি হয় এক কোণ থেকে অপর কোণ, এইখান থেকে আরেক কোণ, এইখান থেকে আরেক কোণ, ওইখান থেকে আরেক কোণ। মোট 4টা কর্ণ হয়, 4টি। আয়তঘনের বা ঘনকের কর্ণ সবসময় 4টা হয়, এক কোণ থেকে বিপরীত কোণ। তার এতই আমাদের যেটা বলেছে প্রশ্নটা, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি নিজেই বার করতে পারবো। মাইনাস প্লাস প্লাস 6 8 14 আর 18 মাইনাস 12 সমান 6। উত্তর হয়ে গেল। চলে আসছি পরের প্রশ্নে। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্নে। দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 6 4 একক এবং 8 আর 2h-1 আর 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তবে এইচ কত হয়? মাত্রা বলতে কি বোঝায়? মাত্রা বলতে দৈর্ঘ্য-প্রস্থ উচ্চতা। তাহলে প্রথম আয়তঘনের দৈর্ঘ্য-প্রস্থ উচ্চতা 4 6 4 দৈর্ঘ্য-প্রস্থ উচ্চতা, আর দ্বিতীয় দৈর্ঘ্য-প্রস্থ উচ্চতা 8, এটা এটা। এতে এর এইচ এর মানটা বার করো। তো খুব সহজ প্রশ্ন। যদি মাত্রা 3টা এটা হয়, তার মানে প্রথম আয়তঘনের বা প্রথমটির আয়তন ফর্মুলা কি বলে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তার মানে 4 × 6 × 4 একক, ঘন একক। আয়তন বেরোলো, ঘনফল মানে আয়তন। এবার দ্বিতীয়টির আয়তন কত হবে? এত দ্বিতীয়টির আয়তনও ফর্মুলা ওইটাই হবে। তার মানে 8 × 2h-1 × 2 ঘন একক। এইবারে তোমাকে শর্তে কি বলে দিয়েছে? আয়তঘন দুটির ঘনফল সমান, আয়তন সমান, তার মানে এই দুটো সমান। তাহলে এইচ এর মান কত হবে? এত শর্তানুসারে সমান করে দাও দুটোকে। শর্তানুসারে আমরা সমান করে নিচ্ছি। 8 × 2h-1 × 2 ইজ ইকুয়াল টু 4 × 6 × 4। ট্রান্সফার করো, 2h-1 কে রেখে দাও, 4 6 4 বাই 8 × 2 বা ডাইরেক্ট কাটো, 4 2 8 2 2 4। এত 2h সমান 6 আছে, আর মাইনাস আন ওদিকে চলে গেল, +1 হয়ে গেল। এত h সমান 6 আর 7, আর নিচে আছে 2, 3.2, 3.5 2 7 হয় 3.5। উচ্চতা হয়ে গেল এত একক। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে মানে 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্নের মধ্যে পড়ে, ছোট কিন্তু ভালো পড়ে। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? তাহলে একটা ঘনকের ধার, মনে করি এটা ঘনক, এর বাহু বলে দেওয়া নেই কিছু। মনে করো তুমি এক্স বটে, বাহুটা এক্স, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কিছু একটা হবে। এবার প্রত্যেকের ধার 50% যদি আরো বাড়িয়ে দাও, আরো প্রত্যেকের ধারকে যদি বাড়িয়ে দাও এভাবে,
তাহলে পুরোটা বেড়ে যাবে, তাহলে তার ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। তার আমাদের দুটো কাজ করতে হবে। এক, প্রথমে ক্ষেত্রফল কত ছিল সমগ্র তলের প্রথম বার করো। 2 নম্বর, বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল হলো কত সেটা দেখব। তারপর মাইনাস করলে আমরা কতটা বৃদ্ধি পেল সেটা পাবো। তাহলে দুটো ক্ষেত্রফল বার করবো, প্রাথমিক ক্ষেত্রফল, পরবর্তী ক্ষেত্রফল, তারপর তাদের মাইনাস করবো, তাহলে কতটা ক্ষেত্রফল বাড়লো সেটা তুমি পেয়ে যাবে। আর তারপরে ফাইনালি আমরা শতকরা কতটা বৃদ্ধি পেলো সেটা করে নেবো, সেটার জন্য আরেকটা লাইন। তাহলে শুরু করা যাক। প্রথমে যেহেতু কোনো কিছু বলে দেয় না মান, আমরা বাহুটাকে এক্স ধরে নিচ্ছি। ধরি প্রাথমিক ঘনক নাম দিলাম, প্রথম ঘনক লিখতে পারো। ধরি প্রাথমিক ঘনকের বাহু এক্স একক, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ফর্মুলা হলো 6 ইন্টু বাহু স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার, অতএব 6 ইন্টু এক্স স্কোয়ার বর্গ একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6x স্কোয়ার বর্গ একক হলো, যদি বাহু এক্স হয়। দ্বিতীয় ঘনকে চলে যাও, কাজ শেষ। এবার প্রত্যেক ধার 50% বাড়াও। তাহলে অতএব বর্ধিত বাহু কত হবে? ঘনকের বর্ধিত বাহু ছিল এক্স, 50% বাড়াও, তাহলে কেমন লিখবো আমি? এক্স প্লাস এক্স এর যত পার্সেন্ট বাড়ছে 50%। দেখো কত হচ্ছে? এক্স প্লাস এক্স এর 50%, কাটাকাটি করবো, এক্স প্লাস এক্স বাই 2, লসাগু 2 হবে, 2 আর এক্স 2x প্লাস এক্স, ভগ্নাংশের যোগ, 2টা এক্স 1টা এক্স 3টা এক্স বাই 2 একক। তাহলে বর্ধিত বাহু বৃদ্ধি পাওয়ার পর বাহু হলো এত একক। তাহলে আগে বাহু ছিল এক্স, সমগ্র তলের ক্ষেত্রফল ছিল এত, এখন বৃদ্ধি পেল 50%, মানে এখন বাহু হলো এটা। তাহলে এখন বর্তমান ক্ষেত্রফল কত বার করো? অতএব বর্তমান ঘনকের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার, বর্তমান ক্ষেত্রফল। ফর্মুলা তো সেম হবে, আলাদা হবে না কিছু। মানুষ বানাতে সে হাত পা থাকবেই, সব স্বাভাবিক। 3 3 9x স্কোয়ার, খুব সুন্দর একটা উদাহরণ দিলাম, থ্যাংক ইউ। 2 2 4, ব্রেকেট তুললাম, 3 3 9 x স্কোয়ার, 2 2 4, কাটাকাটি করে হালকা, 2 3 6, 2 2 4, আর যাবে না 3 9 27 x স্কোয়ার বাই 2, 3 27 x স্কোয়ার বাই 2 বর্গ একক। তাহলে প্রাথমিক ঘনকের ক্ষেত্রফল ছিল 6x স্কোয়ার, পরিবর্তিত ঘনকের ক্ষেত্রফল হলো 27x স্কোয়ার বাই 2। তাহলে বৃদ্ধি কতটা পেলে বার করো আগে? বলেছে শতকরা কত বাড়ছে, শতকরা কত বাড়ছে। তো শতকরা কত বাড়ছে তুমি পরে বার করতে পারবে, আগে কতটা বাড়লো সেটা বার করতে হবে। এতই বৃদ্ধি পায়, এত ক্ষেত্রফল বৃদ্ধি পেল, এতই ক্ষেত্রফল বৃদ্ধি পায় কত? দেখো আগে ছিল এটা, মাইনাস করবো এখন এটা, আগের চেয়ে এখন কত হচ্ছে দেখিনি। লসাগু হবে 2, 6 2 12 হবে, তাহলে 27x স্কোয়ার মাইনাস 6 2 12x স্কোয়ার 5 1 15x স্কোয়ার বর্গ এত। এতই ক্ষেত্রফল বাড়লো এতটা। এইবারে ক্ষেত্রফল কতটা বাড়লো বা কতটা কমলো বার করার পর শতকরা বাড়লো কমলোটা বার করতে হবে। তাহলে এইবারে এতএব শতকরা বৃদ্ধি, এতএব শতকরা বৃদ্ধি। শতকরা বৃদ্ধি বার করার ফর্মুলা, যেটুকু বাড়লো সেটা উপরে, যেটা মূল সেটা নিচে, ইন্টু 100। বা আমি যদি ফর্মুলা লিখি তাহলে বৃদ্ধি যেটুকু সেটুকু উপরে,
নিচে আসল যেটা ক্ষেত্রফল সেটা ইন্টু 100। তো লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝাবার জন্য বললাম। তাহলে শতকরা বৃদ্ধির ফর্মুলাই হলো মান বার করার জন্য যেটুকু বাড়লো বা কমলো, যদি শতকরা বৃদ্ধি বা হ্রাস বলে তাহলে যেটুকু বাড়লো বা কমলো সেটা উপরে, তার মানে 15x স্কোয়ার বাই 2 যেটা আছে বাই আসল ক্ষেত্রফলটা নিচে, আসল ক্ষেত্রফল যেটা প্রাথমিক ক্ষেত্রফল সবসময় মূলটাই হয় 6x স্কোয়ার ইন্টু 100। বাকি ফাইনালে কাটাকাটি করে নাও, নিচেটা উল্টো উপরে চলে আসবে, নিচে যদি কিছু নাই তো 1 দিয়ে দাও বোঝার সুবিধার জন্য, যাতে ভুল না হয়ে যায় উপর নিচে করতে গিয়ে। তাহলে এটা ইন্টু 16x স্কোয়ার বাই 1কে উপরে তুলে দিলে 1/6x স্কোয়ার সরি আর ইন্টু 100। দেখে নাও, আশা করি বুঝতে অসুবিধা হবে না। এটা আমি শুধু ট্রান্সফার করেছি, এটা উপরে আছে, এটা নিচেরটা উপরে চলে গেছে, নিচে 1 দিয়ে উল্টিয়ে দিয়েছি 1/6x স্কোয়ার ইন্টু 100। কাটাকাটি করো, x স্কোয়ার গেল আর 2 50 100, 3 2 6, 3 5 15, 2 25 50, 5 চিসান 125, 125। অতএব শতকরা বৃদ্ধি 125, তার মানে অতএব 125% বৃদ্ধি পেল। ক্লিয়ার আছে? চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমার 4 প্রশ্ন। 3টি নীরের ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 3 যথাক্রমে 3 সেমি, 4 সেমি, 5 সেমি। তাহলে 3টা ঘনক আছে মনে করো, এটা 3, এটা 4, এটা 5, একটা বাহু। এই 3টা ঘনককে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করবে, এটাকে গলিয়ে একটা বড় ঘনক তৈরি করবে, তার এর একটা বাহু কত হবে? এটা হচ্ছে প্রশ্ন, সাধারণ প্রশ্ন। তা আমরা মূল কথা হলো এই 3টা ঘনকে যতটা লোহা থাকবে এর একার মধ্যে ততটা লোহা থাকবে। তার মানে এই 3টা ঘনকের আয়তন যা হবে এর একার আয়তন তাই হবে। তার মানে কিছুই না, তুমি 3টা ঘনকের মোট আয়তন বার করো, যত হবে এর আয়তনের সঙ্গে সমান করো, তার থেকে ওর বাহু বেরিয়ে যাবে। ছোট্ট প্রশ্ন। তাহলে প্রথমে আমরা এক কাজ করি, 3টা ঘনকের মোট আয়তন বার করি। তাহলে 3টি ঘনকের মোট আয়তন কত হবে? ঘনকের আয়তনের ফর্মুলা কি? বাহু কিউব। তাহলে এটা প্রথম ঘনকের আয়তন, এটা দ্বিতীয় ঘনকের আয়তন, এটা তৃতীয় ঘনকের আয়তন। মনে করো এটা 1, এটাকে 2, এটাকে 3 দিয়ে দিলাম। তাহলে প্রথম ঘনকের আয়তন, দ্বিতীয় ঘনকের আয়তন, তৃতীয় ঘনকের আয়তন বার করছি এবং তাদেরকে একসঙ্গে যোগ করে দিচ্ছি। তাহলে মোট পেয়ে যাবো না, 3টে বার করে যোগ করতে হবে, বেকারি সময় নষ্ট। তাহলে এটা 3-এর কিউব, এটা 4-এর কিউব, এটা 5-এর কিউব। 3 3 গুণা 3 9 27, 4 4 16, 4 16 64, 5 5 25, 5 6 125। 216 ঘন সেমি। তাহলে 3টা ঘনকের মোট আয়তন 216 ঘন সেমি হলো। এবারে 3টা ঘনকের মোট আয়তন যদি 216 হয় এর আয়তন কত হবে? অতটাই হবে, কারণ এই 3টায় মোট যে লোহা এর একার মধ্যে তো সেই লোহাটাই আছে যদি লোহার বটে। তাহলে এতএব বড় ঘনকের আয়তন কত? বড় ঘনকের আয়তন নিশ্চয়ই 216 ঘন সেমি। এবার বড় ঘনকের আয়তন যখন লিখেছ, ঘনকের আয়তন নিচে আয়তনের ফর্মুলা লিখো। আয়তনের ফর্মুলা কি? বাহু কিউব সমান 216। এতএব এটা যখন কিউব আছে একেও কিউব করে দাও। কতর কিউব হবে? 216কে লসাও করো। 2 1 কে 2, 2 8 এ 16, 2 5 এ 10, 2 4 8, 2 7 এ 54, 3 9 27, 3 3 কে 9। পুরো লসাও করার পর যদি কিউবের মধ্যে আনতে হয় 3টাকে একটা ধরতে হয়, আর যদি স্কোয়ারের মধ্যে আনতে হয় 2টোকে একটা ধরতে হয়। কিউবের মধ্যে আনছো 3টা 2 কে একটা 2, 3টা 3 কে একটা 3, 3টাকে একটা 3 থেকে একটা, মোট কত হচ্ছে? 6। তার মানে কিউবের মধ্যে আনলে 6 হবে। অতএব সূচকের অঙ্ক তো করেইছো তোমরা এককালে, আহু সমান 6 হলো সেমি। অতএব বড় ঘনকের বাহু বার করতে বলেছিল, ধারের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। ক্লিয়ার? চলে আসছে আমরা তারপরে প্রশ্ন।
চলে এসছে আমরা শেষ প্রশ্ন 5 নম্বরে। একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালে, সংলগ্ন মানে দুটো একে অপরের সঙ্গে জড়িত, যেটা কাছাকাছি, সেই দুটো যে কোনো দুটো দেওয়াল তুমি নিতে পারো। তাহলে একটা ঘরে দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য একটার 12 একটার 8 আর ঘরটার উচ্চতা 5 মিটার, তাহলে ঘরটার মেঝের ক্ষেত্রফল কত হবে? তো 3D তো করা যাচ্ছে না, এর জন্য একটু বুঝিয়ে নি, 2 মিনিট আমি একটু হালকা, আশা করি বোঝাতে পারবো আমি বিষয়টা। এটা হলো মনে করো বাড়ির একটা দেওয়াল, আর আমি একটু এদিকে টানছি, মনে করো এটা বাড়ির ওপর দেওয়ালটা, এবং এইভাবে মেঝেটা, এদিকে দেওয়াল আছে ওদিকে দেওয়াল আছে, সব দেওয়ালগুলো এঁকে দিলে বুঝতে পারবে না। মনে করো এদিকে দেওয়াল আছে আর ওদিকেও দেওয়াল আছে, এটা মনে করো দরজা, ভেতরে যাওয়া, যাই হোক। তাহলে আমি বেছে নেবো এই দেওয়ালটা, একটা এই দেওয়ালটা আর একটা এই দেওয়ালটা, বাকিগুলো তুমি ছেড়ে দাও। তাহলে দুটি সংলগ্ন দেওয়াল মানে এই দুটো দেওয়াল, এদের দৈর্ঘ্য যতক্ষণ 12 আর 8, তাহলে এর দৈর্ঘ্য এটা 12 মানে এটাও 12, আর এর দৈর্ঘ্য মনে করো এটা 8 বা এটাও 8, তাহলে 12 এটা 8 এইটা, আর বাড়িটার উচ্চতা 5 মিটার, তাহলে এই হাইটটা হলো 5 মিটার, উচ্চতা হচ্ছে 5 মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে মেঝের ক্ষেত্রফল কত? তো মেঝের ক্ষেত্রফল তো তোমার এইটা দরকার, হাইটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে মেঝের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে মেঝের দৈর্ঘ্য কোনটা? 12, আর মেঝের প্রস্থ কোনটা? 8, এতই দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 8 গুণিত 12 96। তাহলে এতই মেঝের দৈর্ঘ্য হবে আসলে 12 মিটার, প্রস্থ হবে 8 মিটার, এত মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 8 12 96, এককটা দাও বর্গ মিটার। ক্লিয়ার? চ্যাপ্টার আমাদের শেষ। স্মাইল, থ্যাংক ইউ, গুড ডে।